ছাত্রীরা, আজকে আমরা তাপ চ্যাপ্টারটা পড়ব। তোমরা ক্লাস 7-এ খানিকটা তাপ পড়েছিলে। প্রথমেই একদম 7-এর ভৌত বিজ্ঞানের প্রথমেই তাপ চ্যাপ্টারটা ছিল। সেখানে তোমরা খুব সুন্দরভাবে তাপ আর উষ্ণতা বিষয়টা তোমরা পড়েছিলে এবং বিভিন্ন বাস্তব উদাহরণ দিয়ে রেখেছিলে কিভাবে অবস্থার পরিবর্তন ঘটছে। সেই বিষয়গুলো তোমরা ক্লাস 7-এ পড়েছো এবং ক্লাস 8-এও খানিকটা তাপের অংশ ছিল। আজকে আমরা যে অংশটা পড়ব সেখানে দেখব যে পরপর সেগুলো আসছি। প্রথমেই আমরা যেটা পড়ব যে তাপ কি, তারপর আমরা ক্যালোরি নীতির মূলনীতি পড়ব এবং তার পরবর্তীকালে অবস্থার পরিবর্তন আর তার সঙ্গে নতুন কিছু জিনিস আমরা এখানে শিখব। তাহলে প্রথমেই হচ্ছে তাপ কি। তাপ হচ্ছে, আমরা সাধারণত ছোট ক্লাস 7-এ যেটা পড়েছিলাম যে তাপ অনেকগুলো এক্সপেরিমেন্টের পর, পরীক্ষার পর আমরা দেখেছিলাম যে তাপ হচ্ছে এক প্রকারের শক্তি। কিন্তু একদম প্রাচীনকালে বা একদম বহু পূর্বে এটাই বিশ্বাস করা হতো যে তাপ হচ্ছে ক্যালোরিক নামক একটা পদার্থ আছে, যে পদার্থটা কোনো ওই ক্যালোরিক বস্তুটা যখন কোনো পদার্থের মধ্যে ঢুকবে তখন সেই বস্তুটা গরম হবে বা উত্তপ্ত হবে, আর ক্যালোরিক নামক পদার্থটা যখন ওই বস্তু থেকে বেরিয়ে যাবে তখন সেই বস্তুটা ঠান্ডা হবে। এই ক্যালোরিক আসলে এক প্রকার কি, তখন ওরা ধরতো যে এই ক্যালোরিক হচ্ছে এক প্রকার, ওই তাপটাকেই ওরা ক্যালোরিক বলছিল। সুতরাং প্রথমেই একটা ক্যালোরিক নামক পদার্থের উল্লেখ হয় এবং এটাই গ্রহণে বস্তু উত্তপ্ত হচ্ছিল, এটা বেরিয়ে গেলে বস্তু শীতল হচ্ছিল। পরবর্তীকালে এই ক্যালোরিকের যে কনসেপ্ট সেটা কিন্তু পুরোপুরি বাদ হয়ে যায় এবং সব দেখা যায় যে তাপ হচ্ছে এক প্রকারের শক্তি, যে শক্তি একটা জায়গা থেকে আর একটা জায়গায় সঞ্চালিত হতে পারে, অর্থাৎ সঞ্চালন মান এক প্রকার শক্তি। আর আমরা কি দেখেছি যে যখন এই শক্তি একটা বস্তুর মধ্যে আগে থেকে কিছুটা পরিমাণ শক্তি থাকে, তাহলে এই তাপ শক্তি যখন এই শক্তিটা যখন কোনো বস্তুর মধ্যে প্রবেশ করবে বস্তুটা উত্তপ্ত হবে, আর যখন কোনো বস্তু এই শক্তিকে বর্জন করবে বা ছেড়ে দেবে তখন কিন্তু বস্তুটা শীতল হবে। তাহলে সবশেষে আমরা যেটা বলতে পারি যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি। এবার আমরা জানি যে শক্তি তো কখনো নিজে থেকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোনো শক্তিকে আমরা যেমন তৈরিও করতে পারি না, সেরকম ধ্বংসও করতে পারি না, নষ্ট করে ফেলতে পারি না। তাহলে এই শক্তি কি হয় না, একটা শক্তি অপর একটা শক্তিতে কিন্তু রূপান্তরিত হয়। যেমন বিভিন্ন শক্তি থেকে যেমন আমরা তাপ শক্তি পাই, সেরকম তাপ শক্তি থেকেও বিভিন্ন শক্তি উৎপন্ন করা সম্ভব। যেরকম আমরা কয়েকটা উদাহরণ যদি দিই, প্রথমেই হচ্ছে 1 নম্বর, রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। ক্লাস 7-এ তোমরা এর একটা উদাহরণ পড়েছিলে যে কলি চুন বা পোড়া চুন, যেটা আর কি একটা ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে যখনই আমরা জল দিচ্ছি বা চুনে যখন আমরা জল দিচ্ছি, আমরা বাড়িতেও দেখেছি অনেকে যারা পান খায় তারাও কিন্তু এই বিষয়টা লক্ষ্য করেছে যে খানিকটা গোটা চুন, পোড়া চুন কিনে আনা হলো বাজার থেকে, তাতে জল দিলে পাত্রটা, যে পাত্রের মধ্যে জলটা দেয়া হলো অর্থাৎ ওই চুনের পাত্রটা কিন্তু গরম হয়ে উঠছে। তার মানে কি, এখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে, এই রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার আর একটা উদাহরণ যদি আমরা দিই, যেমন ধরো যান্ত্রিক শক্তি থেকেও কিন্তু তাপ শক্তি উৎপন্ন হতে পারে। সেটা কিরকম, এই যে আমরা এই যে তাপবিদ্যুৎ কেন্দ্রের কথা আমরা শুনেছি, যেখানে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেখানে কি ঘটনা ঘটে, একদম প্রাথমিক যে কনসেপ্ট সেখান থেকে আমরা বলতে পারি প্রচুর কয়লা পুড়িয়ে আমরা তাপ পাই, সেই তাপ দিয়ে কিন্তু কি হয়, একটা জল থেকে বাষ্প তৈরি করে সেই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে তারপর বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। তার মানে মাঝে অনেকগুলো প্রসেস আছে, কিন্তু একদম প্রথমেই আমার কিন্তু লাগছে কিছুটা পরিমাণ জ্বালানি, যেখান থেকে আমরা তাপ শক্তি পাচ্ছি এবং সেই বিভিন্ন প্রসেসের মাধ্যমে, স্টেপের মাধ্যমে আমরা আলটিমেটলি যে শক্তিটা পাচ্ছি সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি। তাহলে এখানে আমরা উল্টো বললাম, তাপ শক্তি থেকে আমি বিদ্যুৎ শক্তি বললাম, কিন্তু যান্ত্রিক শক্তি থেকে ওই একই কথা আমরা বলবো। ধরো বিদ্যুৎ শক্তি থেকে
থেকেও আমরা তাপ শক্তি পেতে পারি। আর যান্ত্রিক শক্তি বলতে গেলে আমরা ধরো হাতটাকে ঘষলে আমাদের বেশ আরাম লাগে, গরম লাগে। তার মানে কি এই হাত ঘষতে এই ঘর্ষণ বল, এই যে ঘর্ষণ হচ্ছে দুটো তলের মধ্যে, সেই ঘর্ষণ বলের বিরুদ্ধে কিন্তু কাজ করতে হচ্ছে, এবং কিছুটা পরিমাণ কাজ করলেই সেটা কিন্তু শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং সেই শক্তিটা হচ্ছে তাপ শক্তি। তাহলে এই যে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি, এটা হচ্ছে দুটো হাত ঘষার ফলে কিন্তু তৈরি হতে পারে। বা যে কোনো দুটো বস্তুকে যদি আমরা ঘর্ষণ করি, একটা কোনো ধরো রাবারের বলকে তুমি যদি একটা কাপড়ের টুকরো দিয়ে ঘর্ষণ করো, সেই জায়গাটা কিন্তু তোমার উত্তপ্ত হবে বা গরম অনুভূত হবে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পেলাম যে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, 3 নম্বর যে কথাটা বলছিলাম, যেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি থেকেও কিন্তু তাপ শক্তি পাওয়া যায়। সেটা কিরকম? যে বৈদ্যুতিক যে হিটারগুলোর কথা আমরা পড়েছি, সেখানে হিটার সুইচ অন করলেই আমরা দেখছি হিটার থেকে তাপ পাচ্ছি, এবং সেখান থেকে আমরা রান্না বান্না করে থাকি। আবার ইস্ত্রি, বৈদ্যুতিক ইস্ত্রি, সেখানে কিন্তু আমরা সুইচ অন করলেই ইস্ত্রি দিয়ে জামা কাপড় আমরা আয়রন করতে পারি। তাহলে এগুলো কিন্তু সব একটা শক্তি থেকে আরেকটা শক্তির উৎপাদন হচ্ছে। ঠিক সেরকমই তাপ শক্তিও অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। সেটা কিরকম? সেটা হচ্ছে, প্রথম উদাহরণ আমরা যদি বলি যে তাপ শক্তি থেকে আমরা রাসায়নিক শক্তি কিভাবে পাচ্ছি। এখানে দেখো, রাসায়নিক শক্তি যখনই আমরা ধরো তাপ শক্তি এই যে রাসায়নিক শক্তিতে যে রূপান্তরিত হচ্ছে, একটা কোনো এরকম তোমরা হয়তো পড়েছো কেমিস্ট্রিতে যে কিছু পদার্থ আছে যাদেরকে কিন্তু উত্তপ্ত করলে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যদি আমরা উত্তপ্ত করি অক্সিজেন গ্যাস পাওয়া যায়। এরকম প্রচুর উদাহরণ তোমরা পেয়েছো যেখানে কিন্তু তাপ প্রযুক্ত হচ্ছে বলেই কিন্তু রাসায়নিক পরিবর্তনগুলো ঘটছে। তাহলে এরকমভাবে তাপ শক্তি থেকে আমরা বিভিন্ন রাসায়নিক কিন্তু শক্তি পাচ্ছি। 2 নম্বর হচ্ছে তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি, যেটা আমরা এখানে আমি বলতে শুরু করেছিলাম। সেটা কি ছিল না, এই যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে যে জ্বালানি আমরা ব্যবহার করছি, সেই জ্বালানিগুলো কিন্তু প্রথমে তাপ শক্তি দিচ্ছে, এবং সেই তাপ শক্তি বিভিন্ন স্টেপের মাধ্যমে গিয়ে কিন্তু আমরা এই যে লাইট জ্বালাচ্ছি, ফ্যান চালাচ্ছি, অর্থাৎ বিদ্যুৎ শক্তি আমরা ব্যবহার করছি, সেই বিদ্যুৎ শক্তি উৎপাদনে কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে তাপ যে এক প্রকারের শক্তি, এবং সেই শক্তি এক শক্তি থেকে অপর শক্তিতে যে রূপান্তরিত হয়, সেটাও কিন্তু সে বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে সত্যি সত্যি তাপ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, বা অন্য শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। ঠিক আছে, আবার এখান থেকে আমরা যদি এই তাপ শক্তির বহিঃপ্রকাশের কথা বলি, বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ কিভাবে আমরা পেতে পারি। দেখো, আমরা যে একটা বস্তুকে উত্তপ্ত করলাম, কিছুটা শক্তি তার মধ্যে দেয়া হলো, সেই শক্তি তার বস্তুটার মধ্যে কিভাবে প্রকাশ পাবে, তাকে উষ্ণ করে, তাকে উত্তপ্ত করলো। সে উত্তপ্ত হলো কি হলো না সেটা বোঝার জন্য আমরা জানি সবাই আমরা থার্মোমিটার ব্যবহার করি। অর্থাৎ ওই বস্তুর তাপের যে বহিঃপ্রকাশ অর্থাৎ উষ্ণতা, সেই উষ্ণতা মাপার জন্য আমরা কিন্তু কি করি, থার্মোমিটার ব্যবহার করি। তার মানে কোনো বস্তুতে তাপ দিলে তার বহিঃপ্রকাশ হিসাবে তার কিন্তু উষ্ণতা বৃদ্ধি ঘটে। আবার কোনো বস্তুতে তাপ দিলে অনেক সময় উষ্ণতা কিন্তু, তাহলে 1 নম্বর হচ্ছে বস্তুটার উষ্ণতা বৃদ্ধি ঘটে। আবার 2 নম্বর, কখনো কখনো বস্তুটার কিন্তু উষ্ণতা বৃদ্ধি হয় না, অর্থাৎ আমি তাপ দিচ্ছি কিন্তু বস্তুটার উষ্ণতা একই থাকছে। কিন্তু যখন বস্তুটার উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, তখন কিন্তু বস্তুটা কি হয়, এক অবস্থা থেকে তার কঠিন অবস্থা যদি দেশে থাকে, তাহলে যখন সে তরল অবস্থায় যায়, বা তরল অবস্থায় থাকলে গ্যাসীয় অবস্থায় যায়, অর্থাৎ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে। তার মানে দুটো ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি ঘটতে পারে, তখন কিন্তু অবস্থার পরিবর্তন ঘটবে না। আর যখন উষ্ণতা বৃদ্ধি হবে না, উষ্ণতা স্থির থাকবে, তখন বস্তুটার অবস্থার পরিবর্তন ঘটবে। বিভিন্ন উদাহরণ আমাদের জানা আছে। বরফের টুকরোকে আমরা যদি হিটিং করি, একটা পাত্রে অনেকগুলো বরফের টুকরো নিয়ে আমরা যদি গরম করি, তাহলে যতক্ষণ না পুরো বরফটা গলে জল হচ্ছে, ততক্ষণ কিন্তু একটা থার্মোমিটার ডুবিয়ে রাখলে আমরা দেখবো সেই উষ্ণতার পাঠ কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডই হবে। তখন অবস্থার পরিবর্তন, উষ্ণতা স্থির। তাহলে এই যে বহিঃপ্রকাশগুলো আমরা পেলাম, 1 নম্বর যে বিষয়টা, অর্থাৎ যখন উষ্ণতা বৃদ্ধি ঘটছে, অর্থাৎ যখন আমি কোনো বস্তুকে তাপ দিচ্ছি, উষ্ণতার বৃদ্ধি ঘটছে,
অবস্থার পরিবর্তন ঘটছে না, এই ধরনের তাপের একটা নির্দিষ্ট নাম আছে, একে বলা হয় বোধগম্য তাপ। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই তাপটা বস্তুর উষ্ণতাকে বৃদ্ধি ঘটাচ্ছে। আমরা একটা গরম ধরো একটা গরম কড়াতে আস্তে করে হাত দিলে আমাদের কিন্তু ছ্যাঁকা লাগবে, একটা ইস্ত্রি যখন গরম হয়ে যাবে তাতে কিন্তু আমাদের হাত দিলে ছ্যাঁকা লাগবে, তাহলে আমরা এটা বোধ করতে পারি। তাই এই প্রকার তাপ, যে প্রকার তাপ কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি ঘটায় তাকে বলা হয় বোধগম্য তাপ। আর 2 নম্বর হচ্ছে যেটা বস্তুটার অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটায় না, তাকে বলা হয় যে তাপটা বস্তুটার অবস্থার পরিবর্তন ঘটায়, তার মানে কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসীয় করছে। তার মানে অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে কথাটার অর্থ কি? অর্থাৎ ধরো কঠিন পদার্থের যে স্ট্রাকচার, অর্থাৎ অণুগুলো যেভাবে সজ্জায় থাকছে, সেখানে কিন্তু যখনই তাপ প্রযুক্ত হচ্ছে সেই তাপটা কি করছে, সেই তাপটা কিন্তু তাদের এই সজ্জাটার পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ কঠিন সজ্জা থেকে তরল সজ্জায় রূপান্তরিত করছে। তার মানে এখানে তাপটা শুধুমাত্র খরচ হচ্ছে তার অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য, ফলে তাকে আমরা বোধ করতে পারছি না, তখন কিন্তু উষ্ণতা বৃদ্ধি ঘটছে না, তখন অবস্থার পরিবর্তন ঘটছে। তাই এই প্রকার তাপ যেহেতু তার অবস্থার পরিবর্তনে ব্যয় হয়ে যাচ্ছে বা বিলীন হয়ে যাচ্ছে, তাই এদেরকে বলা হচ্ছে লীন তাপ। যে তাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় বা তার সজ্জাটাকে, কঠিন সজ্জাটাকে তরলে বা তরল সজ্জাটাকে গ্যাসীয় সজ্জায় রূপান্তরিত করে, অর্থাৎ তার বিভিন্ন পদার্থের যে স্ট্রাকচারের পরিবর্তন ঘটায়, তাকেই বলা হচ্ছে লীন তাপ। তাহলে আমরা এই 2 ধরনের তাপের কথা পড়লাম। এখন আমরা পড়ব ক্যালোরি নীতির মূলনীতি। ক্যালোরি নীতির মূলনীতি কি আমরা চলো শুরু করি, চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকে। এখন আমরা ক্যালোরি নীতি সম্পর্কে পড়ব। ক্যালোরি নীতি কি? ক্যালোরি নীতি হচ্ছে একটা বিজ্ঞানের বিশেষ শাখা, যেখানে কোনো বস্তু কর্তৃক গৃহীত তাপ বা বর্জিত তাপের পরিমাণ নির্ণয় করা হয়, অর্থাৎ বা সেই পরিমাণ সংক্রান্ত বা সেই সংক্রান্ত বিভিন্ন আলোচনা যে বিজ্ঞানের যে শাখায় হয়, সেই শাখাটাকেই কিন্তু ক্যালোরি নীতি বলা হচ্ছে। আর কি ক্যালোরি নীতির মূলনীতি আমরা শিখব, দেখব যে এই যে একটা বস্তু তাকে তাপ দিলে সে উত্তপ্ত হচ্ছে, বা সেই বস্তুটা যখন তাপ ছেড়ে দিচ্ছে তখন সে ঠান্ডা হচ্ছে, বা দুটো ডিফারেন্ট আলাদা আলাদা উষ্ণতার বস্তুকে একে অপরের সংস্পর্শে রাখলে তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটছে। এই তাপের আদান প্রদানকে কোনো নীতির সাহায্যে প্রকাশ করা যায় কিনা সেটাই আমরা এখন দেখব। একটা খুব সুন্দর উদাহরণ, এখন শীতকাল পড়েছে, তোমরা সকলেই কম বেশি গরম জলে স্নান করো। সেখানে কি করেন মা হয় হিটারে বা গ্যাসে তোমাদের খানিকটা গরম জল করে দেয়, আর ঠান্ডা জলের পাত্রটাতে, গামলাটাতে তোমাদের গরম জল কি হয় ঢেলে দেয়। তাহলে কি হয় না, ওই ঠান্ডা জলের উষ্ণতা যখন ঢালার খানিকক্ষণের মধ্যেই কি হয়, ঠান্ডা জলের উষ্ণতা একটু বৃদ্ধি পায়, আর যে ফুটন্ত গরম জল ঢালা হয় পাত্রের মধ্যে তার উষ্ণতা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। এবং এই দুটো ঘটনা খানিকক্ষণ চলার পর দেখা যায় যে দুটো উষ্ণতাই কিন্তু মোটামুটি একটা জায়গায় এসে স্থির হয়, অর্থাৎ গরম জল এবং ঠান্ডা জল মোটামুটি একই উষ্ণতায় পৌঁছে যায়। তখন বলা হয় যে ওই গরম বস্তু বা গরম জল এবং ঠান্ডা জলের একটা তাপীয় সাম্য হয়েছে, অর্থাৎ দুজনেরই উষ্ণতা তখন কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতায় এসে স্থির হয়েছে। এই একই ঘটনা যদি আমরা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে আলোচনা করি, অর্থাৎ একটা উষ্ণ বস্তু আর একটা শীতল বস্তুকে যদি একে অপরের সংস্পর্শে রাখা যায়, তাহলে আমরা জানি উষ্ণ বস্তু সব সময় কি করবে, কিছুটা তাপ বর্জন করবে, আর সেই বর্জিত তাপই কিন্তু শীতল বস্তু গ্রহণ করে সে কিন্তু তার উষ্ণতা বৃদ্ধি করবে। তাহলে এই যে তাপীয় আদান প্রদান, এটা ততক্ষণই চলবে যতক্ষণ না দুটো বস্তুর উষ্ণতা একে অপরের সঙ্গে সমান হচ্ছে। আর যখনই দুটো বস্তুর উষ্ণতা একে অপরের সঙ্গে সমান হয়ে যাবে, তখন বলা হয় যে বস্তু দুটো একে অপরের সঙ্গে তাপীয় সাম্যে রয়েছে। ঠিক আছে, তার মানে ক্যালোরি নীতির মূলনীতি এটাই বলে দিচ্ছে যে যদি এটাই আমরা এখন বলবো যে যদি দুটো বস্তু আলাদা আলাদা উষ্ণতার দুটো বস্তুকে একে অপরের সংস্পর্শে রাখা হয়, এবং প্রথম শর্ত 1 নম্বর, যদি বস্তু দুটোর মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া না ঘটে, বস্তু দুটির মধ্যে কোনো রাসায়নিক
পয়েন্টটা যে আমি লিখলাম এটার কারণ কি, যখনই কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো খুব ভালোভাবে, তখনই কি হয়, হয় তাপ উৎপন্ন হয় বা তাপ শোষিত হয়। ফলে এই বস্তু দুটো, এমন বস্তু দুটো আমাকে নিতে হবে যাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে না, ফলে এক্সট্রা তাপ উৎপন্নও হবে না বা সেখান থেকে তাপ শোষিতও হবে না। তাহলে আর 2 নম্বর হচ্ছে, যদি পারিপার্শ্বিক যে আবহাওয়া রয়েছে, পারিপার্শ্বিক যে বায়ুমণ্ডল রয়েছে, পারিপার্শ্বিকের সঙ্গে যদি তাপের আদান প্রদান না ঘটে, তাহলে এই দুটো শর্ত যখন সম্পূর্ণ হবে, তখন দুটো বস্তুকে, অর্থাৎ আলাদা আলাদা উষ্ণতার দুটো বস্তুকে একে অপরের সঙ্গে রাখলে, অন্য কোনোভাবে তাপক্ষয় না হলে, একটি বস্তু উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ এবং শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ পরস্পর সমান হবে। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। তাহলে তোমাদের যখন পরীক্ষায় ক্যালোরিমিতির মূলনীতি কি লিখতে দেয়া হবে, তখন তোমরা অবশ্যই এইভাবেই লিখবে যে দুটি আলাদা আলাদা উষ্ণতার বস্তুকে যখন একে অপরের সংস্পর্শে রাখা হবে, তখন যদি বস্তু দুটোর মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া না ঘটে বা পারিপার্শ্বিকের সঙ্গে যদি কোনো তাপের আদান প্রদান না ঘটে, তাহলে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ইজিক্যাল টু শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। এবারে এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি, মানে একটা সূত্রের আকারে প্রকাশ করি, তার জন্য আমরা দুটো বস্তু নিচ্ছি। একটা m1 ভরের বস্তু, যে বস্তুটার তোমার তাপ ধরে নিচ্ছি, তাপমাত্রা ধরে নিচ্ছি T1, আর একটা বস্তু নিলাম m2 যার তাপমাত্রা T2, আর ধরে নিচ্ছি যে এই T1 তাপমাত্রাটা T2 তাপমাত্রা থেকে বড়, অর্থাৎ M1 বস্তুটা বা প্রথম বস্তুটা বেশি উষ্ণ আর M2 বস্তুটা হচ্ছে কম উষ্ণ। এরকম দুটো বস্তুকে যখন আমরা একে অপরের সংস্পর্শে রাখবো, তখন নিশ্চয়ই তাপের আদান প্রদান ঘটবে, যেরকম স্নানের জল গরম জল ঠান্ডা জল মেশানোর ফলে হয়। ফলে কে তাপ বর্জন করবে আর কে তাপ গ্রহণ করবে, বোঝাই যাচ্ছে যে M1 বস্তুটা তাপ বর্জন করবে আর সেই বর্জিত তাপ M2 বস্তুটা গ্রহণ করবে, যদি এই দুটো শর্ত ফুলফিল হয়, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে রাসায়নিক বিক্রিয়াও ঘটছে না এবং আশেপাশের সঙ্গে কোনো তাপের কিন্তু আদান প্রদান ঘটছে না। তখন এই বস্তু কর্তৃক বর্জিত তাপ উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপের সমান হবে। এবং কতক্ষণ চলবে, যখন দুটো একটা নির্দিষ্ট উষ্ণতায় না আসছে। ধরে নিচ্ছি বস্তু দুটোর যে নির্দিষ্ট উষ্ণতা, যে স্থির উষ্ণতায় তারা এলো, সেই স্থির উষ্ণতাটা ধরে নিচ্ছি T। তাহলে এরকম এমসিকিউতে মাঝে মাঝে প্রশ্ন আসে যে T1 হচ্ছে বেশি উষ্ণ বস্তুর উষ্ণতা, T2 হচ্ছে কম উষ্ণ বস্তুর উষ্ণতা, আর T হচ্ছে তাপীয় সাম্যে থাকা দুটো বস্তুর স্থির উষ্ণতা। তাহলে এই T এর সঙ্গে T1 T2 সম্পর্কটা কি? এরকম অনেকগুলো অপশন থাকে। কারেক্ট অপশন কি? তাহলে T হচ্ছে উষ্ণ বস্তু তাপ বর্জন করেছে, তাহলে তার এই উষ্ণতার থেকে Tটা কম হবে। আর A হচ্ছে তাপ গ্রহণ করেছে M2, তাই T উষ্ণতাটা T2 থেকে বেশি হবে। তাহলে T হয়ে যাচ্ছে লেস দেন T2, গ্রেটার দেন T2 কিন্তু লেস দেন T1। তাহলে T1 আর T2-র মাঝামাঝি কোনো উষ্ণতা হবে। ধরো 100 ডিগ্রির জল আমি 20 ডিগ্রির জলে মিশিয়েছি, তাহলে দুটো মিশে গিয়ে টেম্পারেচার হয়তো 50 ডিগ্রি হলো। তাহলে 50 ডিগ্রি 100 থেকে কম কিন্তু 20 থেকে বেশি, সেরকমই একটা বিষয় হলো। তাহলে এ কতটা তাপ বর্জন করেছে আর শীতল বস্তু কতটা তাপ গ্রহণ করেছে, তার রাশিমালা কি হবে? আমরা সম্ভবত ক্লাস 8-এ তোমরা পড়েছো, কোনো বস্তুর তাপের যে রাশিমালা, সেটা হচ্ছে তিনটে জিনিসের গুণফল। একটা হচ্ছে বস্তুর ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু উষ্ণতার পার্থক্য।
আপেক্ষিক তাপ তোমরা পড়েছো, একক ভরের বস্তুর উষ্ণতা একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, এবং আমরা দেখেছি একই তাপ দিয়ে আমরা আলাদা আলাদা বস্তুকে উত্তপ্ত করতে চাইলে প্রত্যেকটা বস্তুর কিন্তু উষ্ণতা বৃদ্ধি আলাদা আলাদা হবে, কারণ তাদের আপেক্ষিক তাপটা সম্পূর্ণ আলাদা। তাহলে আপেক্ষিক তাপ শুধুমাত্র পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করছে, ঠিক আছে। ফলে দুটো বস্তু যেহেতু আলাদা আলাদা, তাহলে বস্তু দুটোর আপেক্ষিক তাপও আলাদা। ধরে নিচ্ছি এর আপেক্ষিক তাপ S1 আর এর আপেক্ষিক তাপ S2। তাহলে আমরা যদি এইভাবে লিখি এবার, যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সেটা কত হবে না, M1 হচ্ছে বস্তুর ভর, আপেক্ষিক তাপ S1, আর উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পরিবর্তন ছিল T1 আর এদের মাঝামাঝি উষ্ণতা হয়েছে T, ছিল T1 কমে হয়েছে T, তাহলে উষ্ণতার পার্থক্য হয়েছে T1 মাইনাস T। ঠিক একইভাবে শীতল বস্তু কতটা তাপ গ্রহণ করেছে, শীতল বস্তু হয়েছে তার ভর হচ্ছে M2, আপেক্ষিক তাপ S2 এবং উষ্ণতার পার্থক্য তার ছিল T2 বেড়ে হয়েছে T1, সুতরাং আমরা লিখব T মাইনাস T2। ঠিক আছে, তাহলে বেড়ে T হয়েছে, সুতরাং T2 থেকে আমরা T থেকে T2টা মাইনাস করলাম, তাহলে এটাই হয়ে গেল কর্তৃক বর্জিত তাপ, এটা পরস্পর সমান হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। এই সংক্রান্ত অনুশীলনীর তোমাদের একটা দুটো অঙ্ক আছে, সেটা আমি তোমাদের সলভ করে দেব। চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকে। এখন আমরা দেখব কার্য ও তাপের তুল্যতা বিষয়টা কি, অর্থাৎ কিছুটা পরিমাণ কাজ কিভাবে কিছুটা পরিমাণ তাপ শক্তি উৎপন্ন করতে পারে। এটা আসলে কি না, ওই যে আমরা দুটো একে অপর হাতটাকে ঘষলাম, বা কোনো একটা ধরো কোনো বস্তুকে একটা কোনো কিছু দিয়ে ঘষলাম, বা আমার মাথাতে আমি হাতটা ঘষলাম মাথার চুলে, তাহলে কি হয়, আমার হাতের তত্ত্বের জেটোটা কিন্তু উত্তপ্ত হয়। তাহলে এই যে ঘর্ষণ হচ্ছে, তার মানে কি কিছুটা পরিমাণ কিন্তু কৃতকার্য এখানে সম্পাদিত হচ্ছে, এবং সেই কৃতকার্যটাই কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে কিসে, তাপে। তাহলে এটাই বলছে যে কোনো কৃতকার্যকে সম্পূর্ণরূপে যদি আমরা তাপে ট্রান্সফার করি, অর্থাৎ তাপে আমরা রূপান্তর করি, তাহলে এই কৃতকার্য এবং তাপ একে অপরের সঙ্গে কি হবে, সমানুপাতিক সম্পর্কযুক্ত হবে। এটাই বিজ্ঞানী জুল প্রথম জুলের সূত্র আকারে তিনি প্রকাশ করেন। সেখানে আমাদের বলাই হচ্ছে যে যদি কার্যকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা হয়, তাহলে কৃতকার্য এবং উৎপন্ন তাপ একে অপরের সঙ্গে সমানুপাতিক। তাহলে আমরা যদি কৃতকার্যকে, যতটা কৃতকার্য করা হলো তাকে যদি W লেখা হয়, আর উৎপন্ন তাপ ওই W কার্যকে যদি আমরা তাপে রূপান্তরিত করি, সেটা যদি H দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি জুলের সূত্র অনুসারে কিন্তু আমরা লিখতে পারি কৃতকার্য আর উৎপন্ন তাপ একে অপরের সমানুপাতিক। তাহলে আমরা নিউটনের গতিসূত্র পড়তে গিয়ে দেখেছি যে এই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক পদকে গুণ করতে হয় সব সময়। তাহলে W যখনই আমি সমানুপাতিকটাকে ইকুয়াল টু সাইনে কনভার্ট করব, তখনই আমাকে একটা ধ্রুবক পদ গুণ করতে হবে। সেই ধ্রুবক পদটাকে আমরা এখানে জে দিয়ে লিখছি, জে এইচ। যেটা কি, যেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এইবার ধ্রুবক মানে যার মান নির্দিষ্ট। তাহলে এই যে যেটার একটা নাম আছে, তাকে বলা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক বা তাপ তুল্যাঙ্ক, এরকম বলা হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ঠিক আছে, এবং এই জে এর একটা সংজ্ঞা হয়, সেটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তাহলে দেখো, জে কে আমরা ধ্রুবক বলছি এবং তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক নামও দিচ্ছি। তাহলে এই যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত হবে, আর এই সংজ্ঞাই বা কি, একে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে জে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো W ইজ ইকুয়াল টু জে এইচ। তাহলে জে ইজ ইকুয়াল টু এই এইচটা W এর নিচে চলে আসবে, সুতরাং W বাই এইচ। এখন আমরা যদি H ইজ ইকুয়াল টু, আমরা প্রত্যেকে 7এই শিখেছি যে তাপের একক, আমি এখানে আগে আমি বলিনি, তোমরা জানো নিশ্চয়ই, তাপের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ক্যালোরি, আর এসআই পদ্ধতিতে হচ্ছে
জুল, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে এখানে H ইজ ইকাল টু কি লিখতে পারি? H ইজ ইকাল টু যদি আমরা 1, যেহেতু আমরা ধরো ক্যালোরিতেই লিখছি, 1 ক্যালোরি তাপ যদি ধরি, তাহলে J এর ভ্যালু কি হয়ে যাবে? W। ঠিক আছে, তাহলে এটাই বলছে যে এই যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এখানে বলছে একক পরিমাণ বা 1 ক্যালোরি বা 1 জুল যাই হোক না কেন, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে তাকেই বলা হচ্ছে, সেই পরিমাণটাকেই বলা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। বোঝা গেল? তাহলে J ইজ ইকাল টু এখানে হয়ে গেল W, যখন আমি 1 ক্যালোরি তাপ বা একক তাপ উৎপন্ন হচ্ছে। একক তাপ উৎপন্ন করতে যতটা কার্য হবে তাকেই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলবো। এবং এইখানে এই যান্ত্রিক তুল্যাঙ্কের মান দুটো পদ্ধতি আলাদা। 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে যে কৃতকার্য আমার করতে হবে, 1 জুল তাপ উৎপন্ন করতে নিশ্চয়ই আলাদা কৃতকার্য করতে হবে। ফলে সেই কৃতকার্যের মান থেকে আমরা যদি J এর ভ্যালুটা বার করি, দেখা যায় কি না, সেটা হচ্ছে একটা হচ্ছে 4 পয়েন্ট সিজিএস পদ্ধতিতে J এর ভ্যালু হয় 4.2 × 10⁷ আর পার ক্যালোরি। আর একটা হচ্ছে এসআই পদ্ধতিতে J এর ভ্যালু হয় 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, এটাই হচ্ছে। তাহলে দেখেই বুঝতে পারছি যে J এর যে ইউনিট সেটা হচ্ছে কার্যের একক ডিভাইডেড বাই তাপের একক। কার্যের একক কি? আর পার ক্যালোরি, আর জুল পার ক্যালোরি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা 4.2 জুল পার ক্যালোরি আমরা মনে রাখতে পারি। এগুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগবে, এমসিকিউ করতে কাজে লাগতে পারে। চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকে। ছাত্রীরা, এখন আমরা পড়ব অবস্থার পরিবর্তন ও লেখচিত্রের সাহায্যে এই বিভিন্ন অবস্থার পরিবর্তনের ব্যাখ্যা। এটা ক্লাস 7-এ তোমরা পড়েছো যে বিভিন্ন অবস্থার পরিবর্তনগুলো কি কি। আমরা এখানে আরেকটু অন্যরকম ভাবে অবস্থার পরিবর্তনগুলো পড়ব। অবস্থার পরিবর্তনকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে উচ্চ অবস্থানান্তর আর একটা হচ্ছে নিম্ন অবস্থানান্তর। তাহলে উচ্চ অবস্থানান্তর যদি অবস্থার পরিবর্তনকে দুটো ভাগে লিখি, তাহলে ফার্স্টটা হচ্ছে উচ্চ অবস্থানান্তর, আর একটা হচ্ছে নিম্ন অবস্থানান্তর। তাহলে এই যে উচ্চ অবস্থানান্তর বলছি তার কারণই বা কি, নিম্ন অবস্থান বলছি তার কারণই বা কি, এবং কোনগুলো কোনটা, এটার একটা ছোট্ট উদাহরণ যদি আমরা তাড়াতাড়ি বলি, তাহলে একটা কাঁচের পাত্রে আমরা অনেকটা বরফ নিয়েছি এবং তাকে আমরা উত্তপ্ত করছি, আর বরফের মধ্যে আমরা থার্মোমিটার ডুবিয়ে রেখেছি আর থার্মোমিটারের পার্টটাকে আমরা লক্ষ্য করছি। এখন ওই থার্মোমিটারের পার্ট প্রাথমিক অবস্থায় দেখাবে 0 ডিগ্রি, আমরা সবাই জানি এটা, যেহেতু বরফের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখন থার্মোমিটার 0 ডিগ্রির পার্ট দেখাচ্ছে। যত আমরা হিট দেব, ওটাকে যত সময় যাবে তত ওর মধ্যে তাপ শক্তির পরিমাণ, তাপ গ্রহণটা বাড়ছে। তাহলে তখনও কিন্তু আমরা দেখছি যে 2 মিনিট পরেও বরফ রয়েছে পাত্রের মধ্যে এবং কিছুটা জলও রয়েছে, এবং পাত্রের কিন্তু উষ্ণতা দেখাচ্ছে 0 ডিগ্রি দেখাচ্ছে, অর্থাৎ উষ্ণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। আবার 5 মিনিট পরেও দেখলাম অল্প বরফ রয়েছে, কিন্তু তখনও উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে দেখাচ্ছে। এরপর দেখলাম পুরো বরফটা গলে জল হয়ে গেছে এবং তারপর উষ্ণতা দেখলাম 0 থেকে বেড়ে হয়তো 1 কি 2 হয়েছে। তাহলে এইভাবে আমরা দেখলাম যতক্ষণ বরফটা পুরোটা না গলছে ততক্ষণ কিন্তু উষ্ণতাটা স্থির থাকছে। আমরা এই যে পড়েছিলাম যে লিন তাপ মানেই হচ্ছে যে তার শুধু অবস্থার পরিবর্তন ঘটাবে, উষ্ণতার পরিবর্তন সেখানে ঘটছে না, ফলে বস্তুটার উষ্ণতা কিন্তু একই থাকছে। তাহলে ওই যে অবস্থা যখন তার গলন শুরু হয়েছে, সে গলতে শুরু করেছে, তখন কিন্তু সে অবস্থার পরিবর্তন হচ্ছে বলে উষ্ণতাটা 0 ডিগ্রিতেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে। এরপর যখন পুরোটা গলে জল হলো, তখন কিন্তু তার উষ্ণতাটা ধীরে ধীরে বাড়তে শুরু করলো, এবং দেখবো এই উষ্ণতার বৃদ্ধি কতক্ষণ হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হবে, এবং 100 ডিগ্রিতে গিয়ে আবার সে কিন্তু দাঁড়িয়ে পড়বে থার্মোমিটার, তার পার্ট কিন্তু আর বাড়বে না যতক্ষণ না পুরো জলটা
ফুটে বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটাই আমরা দেখতে পাচ্ছি যে কঠিন পদার্থকে তরলে রূপান্তরিত করতে গেলে আমাদের কি করতে হচ্ছে, তাপ দিতে হচ্ছে। ঠিক একইভাবে তরল পদার্থকেও যখন আমরা বাষ্পে বা গ্যাসীয় পদার্থতে রূপান্তরিত করছি তখনও আমাদের তাপ প্রদান করতে হচ্ছে। তাহলে এখানে আমরা মনে রাখবো এই যে কঠিন থেকে তরলে রূপান্তর, তাকে আমরা কি বলি, গলন। আর তরল থেকে বাষ্পে রূপান্তর বা গ্যাসীয় পদার্থের রূপান্তরকে বলা হয় কি, বাষ্পীভবন। এগুলো সবই কিন্তু তোমরা 7-এ পড়েছো, গলন, বাষ্পীভবন, এগুলো অবস্থার পরিবর্তন। তাহলে গলন এবং বাষ্পীভবন এই দুটো প্রক্রিয়া সম্পাদন করতে গেলে আমাদের কিন্তু কি করতে হচ্ছে, তাপ প্রযুক্ত করতে হচ্ছে বা প্রদান করতে হচ্ছে। তাহলে যে অবস্থার পরিবর্তন ঘটাতে বাইরে থেকে তাপ প্রদান করতে হয় বা দিতে হয় তাকেই বলা হয় উচ্চ অবস্থানান্তর। তাহলে উচ্চ অবস্থানান্তরের উদাহরণ কি, গলন এবং বাষ্পীভবন, অর্থাৎ কঠিন থেকে তরল আর এখানে কি হচ্ছে না, তরল থেকে বাষ্প বা গ্যাসীয়। একইভাবে নিম্ন অবস্থানান্তর কি, যখন কিছুটা পরিমাণ বাষ্পকে আমরা ঠান্ডা করব তাহলে দেখব যে বাষ্প থেকে কিন্তু ধীরে ধীরে বাষ্পটা জলে রূপান্তরিত হলো, অর্থাৎ গ্যাসীয় পদার্থ যখন আবার তরলে রূপান্তরিত হবে, অর্থাৎ তখন কি করতে হবে, সে ঠান্ডা হচ্ছে, তার মানে তাপ বর্জন করতে হবে বা তাপ নিষ্কাশন করতে হবে। আবার তরল থেকে যদি তাপ নিষ্কাশন করে নিই তাহলে সেটা বরফে পরিণত হবে বা কঠিনে পরিণত হবে। অর্থাৎ এই যে দুটো পদ্ধতি, বাষ্প থেকে জল এবং জল থেকে বরফ, এটার নাম কি আমরা জানি, একটা হচ্ছে তোমার কি, ঘনীভবন, বাষ্প থেকে তরল বা গ্যাসীয় থেকে তরল, আর একটা হচ্ছে কি, তরল থেকে যখন কঠিন হচ্ছে তাকে বলা হচ্ছে কঠিনীভবন। তাহলে একটা হচ্ছে ঘনীভবন আর একটা হচ্ছে কঠিনীভবন। তাহলে ঘনীভবনে কি হচ্ছে, বাষ্প থেকে জল হচ্ছে, বা আমরা এইভাবে লিখি গ্যাসীয় থেকে তরল, আর একটা হচ্ছে তরল থেকে কঠিন। তাহলে উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের কি হচ্ছে, তাপ নিয়ে নিতে হচ্ছে, নিষ্কাশন করতে হচ্ছে। তাহলে যে অবস্থার পরিবর্তনে তাপ নিয়ে নিতে হয় বা নিষ্কাশন করতে হয় তাকে বলা হয় নিম্ন অবস্থানান্তর। তার উদাহরণগুলো কি কি, ঘনীভবন এবং কঠিনীভবন। এবারে এগুলোকেই যদি আমরা এই যে লীন তাপ, বোধগম্য তাপ, ঘনীভবন, কঠিনীভবন, এগুলোকে সবাইকে যদি আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করি, লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করি, উষ্ণতা এবং সময় লেখচিত্র, তাহলে সেই লেখচিত্রের প্রকৃতিটা কিরকম হবে, খুব সুন্দর একটা লেখচিত্র, যে লেখচিত্রের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে এই পুরো প্রক্রিয়াটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে দেখো লেখচিত্রটা কিরকম আমরা দেখে নিই। ফার্স্টেই আমরা দেখে নিচ্ছি উচ্চ অবস্থানান্তর যে তাপ নিয়ে হচ্ছে, তাপ দিলে উচ্চ অবস্থানান্তর ঘটছে, অর্থাৎ গলন ঘটছে এবং বাষ্পীভবন ঘটছে, সেটা আমরা গ্রাফিক্যালি কিভাবে প্রেজেন্ট করতে পারি। তাহলে এইদিকে হচ্ছে সময়, অর্থাৎ যত সময় যাচ্ছে তত তাপ ঢুকছে বস্তুটার মধ্যে, আর এই দিক বরাবর আমরা যদি উষ্ণতাকে নোট করি তাহলে আমরা উষ্ণতার সময় লেখচিত্র পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি উচ্চ অবস্থানান্তরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রথমেই আমরা যে বস্তুটাকে নিচ্ছি, কঠিন বস্তুটাকে, তার নিজস্ব কোনো নিশ্চয়ই তাপ রয়েছে, তাহলে সেইটাকে আমরা, এটা হচ্ছে ও বিন্দু, তাকে আমরা এ দিয়ে নাম দিচ্ছি। এ হচ্ছে বস্তুটা সেই উষ্ণতা যেটা বস্তুটার নিজস্ব তাপমাত্রা, নিজের মধ্যবর্তী তাপ তার রয়েছে, তার একটা নির্দিষ্ট উষ্ণতা আছে, সেটা হচ্ছে এ উষ্ণতাটা আমি এখানে করেছি। এবারে আমি যখনই তাকে তাপ দেব বস্তুটাকে, ধরো খানিকটা মোম, সেই মোমটাকে যখন আমরা তাপ দিচ্ছি তাহলে মোমটা প্রথমেই কিন্তু গলে যায় না, সে কিন্তু খানিকটা সময় নেয়, তাই তো। এবং ওই মোমটা প্রথমে কিন্তু এই যে সময় নিল, বা একটা যদি মোমের পরিবর্তে আমরা অন্য কোনো কঠিনের কথা ভাবি, লোহা, সেই লোহাকে কিন্তু প্রথমেই গরম করলে লোহা কিন্তু গলে মোমের মতন হয়ে যায় না, সে কিন্তু অনেকটা উষ্ণতায় গিয়ে গলতে থাকে। তার মানে যে উষ্ণতায় সে গলতে শুরু করবে তাকে তার গলনাঙ্ক বলা হয়। বরফের ক্ষেত্রে
সেটা 0°C, লোহার ক্ষেত্রে সেটা অনেকটা উচ্চ উষ্ণতা, 1000-এরও বেশি। আবার ধরো তামা, রূপা, এগুলোর প্রত্যেকে কিন্তু গলনাঙ্কগুলো আলাদা। মোমের ক্ষেত্রে সেটা মোটামুটি তোমার ওই 30 থেকে 32 ডিগ্রির মধ্যে থাকে। তাহলে এই যে ডিফারেন্সগুলো, এগুলো পদার্থের ওপর নির্ভর করছে। তার মানে যখনই বস্তুকে আমি প্রথমে তাপ দিচ্ছি, কঠিন বস্তু, তাহলে কঠিন বস্তু উত্তপ্ত হচ্ছে। তাহলে এই যে উত্তপ্ত হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি, এটা কোন তাপের জন্য? আমরা প্রথমেই শিখলাম বোধগম্য তাপের জন্য। তাহলে বস্তুটা উত্তপ্ত হলে তার উষ্ণতাটা বৃদ্ধি পাবে এবং সেটা হচ্ছে বোধগম্য তাপের জন্য। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে আমি উপরের দিকে উঠব এবং সেখানে তার কি হচ্ছে, সময়ও যাচ্ছে। ফলে সময় এবং উষ্ণতাকে একসঙ্গে করে আমি যে গ্রাফটা পাবো সেটা এরকম একটা গ্রাফ পাবো, যেখানে দেখবো এখানে সে এসে কি হলো, এই উষ্ণতাতে এসে আমরা এখানে Tm নাম দিচ্ছি, মেল্টিং। উষ্ণতা মেল্টিং অর্থাৎ গলন হচ্ছে। তাহলে এই উষ্ণতা এসে সে কিন্তু গলতে শুরু করলো, ঠিক আছে, কঠিন বস্তুটা। এবং যতক্ষণ না পুরোটা কঠিন বস্তুটা গলে তরলে রূপান্তরিত হচ্ছে পুরো বিষয়টা, তখন কিন্তু কি হচ্ছে, তার কিন্তু উষ্ণতাটা স্থির থাকছে। দেখো উষ্ণতা Tmই রয়েছে, কিন্তু সময় কিন্তু ওইদিকে বাড়ছে। তারপর পুরোটা, তাহলে এই এই জায়গাতে আমি যদি এখানে নাম দিই এ বি, আর ধরো এটাকে নাম দিলাম সি, ঠিক আছে। তাহলে বিসি, এই জায়গাতে আমরা কি বলতে পারি যে এবি হচ্ছে, এই এবিতে কিন্তু বোধগম্যতা, আর বিসি হচ্ছে কি অবস্থার পরিবর্তন। তার মানে এখানে আমরা লীন তাপ পাচ্ছি, যেটা আসলে টিএম দিয়ে লিখছি, যেটা হচ্ছে কি মেল্টিং অর্থাৎ গলনের লীন তাপ, ঠিক আছে। এরপর এই এবি জায়গাতে কি আছে, শুধু কঠিন পদার্থ রয়েছে, কঠিন। আর বিসি জায়গায় কি আছে, কঠিন এবং তরল দুটোই একসঙ্গে রয়েছে, কঠিন থেকে তরলে রূপান্তরিত ঘটছে। তাহলে বিসিতে কঠিন প্লাস তরল দুটোই রয়েছে, আর এখানে শুধুই কঠিন আছে, ঠিক আছে। এরপর আমি আবার যখন আরো সময় যাবে এবং তাপ দেয়া হচ্ছে, তখন কিন্তু আবার সে কি হবে, পুরোটা কঠিনটা এখানে এসে এই সি বিন্দুতে এসে কিন্তু তরলে রূপান্তরিত হয়েছে এবং আবার কিন্তু তার উষ্ণতাটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এবং ততক্ষণ বৃদ্ধি পাবে যতক্ষণ না সে কি এই যে উষ্ণতা অর্থাৎ তার নেক্সট অবস্থার পরিবর্তন, তরল থেকে বাষ্পে রূপান্তরিত হতে শুরু না করে। সেই যে উষ্ণতা তাকে বলা হচ্ছে টিবি। টিবি হচ্ছে, এটাকে ধরো সিডি নাম দিলাম, টিবি হচ্ছে বয়লিং পয়েন্ট, অর্থাৎ সেখানে কিন্তু স্ফুটনাঙ্ক শুরু, স্ফুটন অর্থাৎ ফুটতে শুরু করছে তরলটা। এবং ফুটতে যতক্ষণ না ফুটে পুরোপুরি বাষ্পে বা গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হচ্ছে, ততক্ষণ কিন্তু তার উষ্ণতা কি থাকছে, স্থির থাকছে। এবং ধরা যাক ইতে গিয়ে সমস্ত তরল কি হলো, বাষ্পে পরিণত হলো। তখন আবার যদি তাপ দেওয়া হয়, তখন কিন্তু উষ্ণতা আবার বাড়তে থাকবে, অর্থাৎ বোধগম্যতা। তাহলে এই যে ফ্ল্যাট অংশগুলো, অর্থাৎ এখানটায় কি আছে, সিডিতে কি আছে, পুরোটা সি বিন্দুতে গিয়ে তরলে রূপান্তরিত। তাহলে সিডিতে কিন্তু তরল রয়েছে, আর ডিতে রয়েছে তরল প্লাস গ্যাস, আর ইএফ এ রয়েছে গ্যাস, ঠিক আছে। তাহলে দেখো একটা সিঁড়ির মতন, যেখানে এই যে ফ্ল্যাট সারফেস গুলো, এই হচ্ছে ইনক্লাইন্ড তল, এগুলো নত তল, আর এগুলো হচ্ছে ফ্ল্যাট সারফেস। ফ্ল্যাট সারফেস গুলো কি কি, একটা হচ্ছে বিসি, একটা হচ্ছে ডিই। এই অংশগুলোকে কিন্তু আমার অবস্থার পরিবর্তন সূচিত করছে, যেখানে দুটো বস্তুরই মিশ্রণ আমরা পাচ্ছি, একবার কঠিন তরল, একবার তরল গ্যাস। এখানে আমরা দেখতে পাচ্ছি উষ্ণতা স্থির থাকছে, একটা হচ্ছে টিএম, একটা হচ্ছে টিবি। এখানে আমরা বলছি অবস্থার পরিবর্তন ঘটছে। তাহলে এরকম যদি প্রশ্ন আসে, আচ্ছা এই লেখচিত্রে অবস্থার পরিবর্তন কোন অংশ দুটো সূচিত করে, তাহলে আমরা অবশ্যই বলবো বিসি এবং ডিই, ঠিক আছে। আবার যে এই অংশগুলো, খাড়া অংশগুলো, এগুলো কি হচ্ছে, এগুলো বোধগম্যতা। একটা হচ্ছে এবি, সিডি, ইএফ, এগুলো সবাই কিন্তু উষ্ণতা পদার্থটার বৃদ্ধি করছে এবং সেখানে এককভাবে পদার্থটা আছে। এখানে শুধুই কঠিন, এখানে শুধুই তরল, এখানে শুধুই গ্যাস। তাহলে এই পুরো বিষয়টা দিয়ে কিন্তু আমরা অবস্থার পরিবর্তন, বোধগম্য তাপ এবং লীন তাপের বিষয়টা বুঝলাম। ঠিক একইভাবে যদি আমরা আরেকটা লেখচিত্র আঁকি, যেখানে আমরা নিম্ন অবস্থানান্তরটাকে ব্যাখ্যা করতে পারি, সেটা কি, এদিকে উষ্ণতা, এদিকে হচ্ছে তোমার সময়, আর এইদিকে হচ্ছে উষ্ণতা। একইভাবে আমরা যদি দেখি, তাহলে দেখব
একদম আমরা গ্যাসীয় পদার্থ নিয়ে শুরু করছি যার উষ্ণতা অনেক বেশি, তাহলে তাকে ঠান্ডা করছি, কুলিং করছি বাষ্পকে, তাহলে কুলিং করলে তার সময় যত যাবে তার উষ্ণতা ধীরে ধীরে কমবে। এইভাবে কমতে কমতে একটা জায়গায় এলো যখন কিন্তু সে তরলে রূপান্তরিত হতে শুরু করলো। এবারে পুরো যতক্ষণ না পুরো বাষ্পটা তরলে রূপান্তরিত হচ্ছে ততক্ষণ তার উষ্ণতা স্থির থাকবে, তাই এটা ফ্ল্যাট হয়ে গেল। আবার গোটাটা যখন তরল থেকে কঠিন শুরু হবে, তরলটা পুরো বাষ্পটা তরলে পরিণত হয়ে গেল, তখন কিন্তু আবার যখন তাপ নিয়ে নেওয়া হবে, সময় যাবে, তখন কিন্তু তার তরলটার উষ্ণতা আবার কমতে থাকবে। কমতে কমতে একটা জায়গায় এলো যখন তার কঠিনীভবন শুরু হলো, তারা কিন্তু কঠিন পদার্থে রূপান্তরিত হতে শুরু হলো। এবং যতক্ষণ না পুরো তরলটা কঠিনে রূপান্তরিত হচ্ছে ততক্ষণ আবার ফ্ল্যাট থাকছে। এবারে এই জায়গায় এসে তার পুরো তরলটা কঠিনে পরিণত হয়েছে, আবার এবার কঠিনটাকে যদি আমি উষ্ণতা কমাই তাহলে কিন্তু এভাবে নিচের দিকে নামবে। তাহলে দেখো আমি যদি এখানে নাম দিই পি কিউ আর এস টি ইউ, তাহলে পি কিউ আর এস টি ইউ এই জায়গায় কি হচ্ছে, এখানে আছে বাষ্প বা গ্যাস, এখানে আছে তরল, এখানে আছে কঠিন। তাহলে এই জায়গাগুলোতে কি হচ্ছে, বোধগম্যতা উষ্ণতা কমছে বস্তুগুলোর তাপ নিয়ে নেওয়ার ফলে। আর কিউ আর এস টি এখানে কি হচ্ছে, এখানে উষ্ণতাটা কি হচ্ছে, এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে। এই যে বাষ্প থেকে তরলে পরিণত হচ্ছে বা গ্যাস থেকে তরলে পরিণত হচ্ছে, একে আমরা বলি কি ঘনীভবন। তাহলে এই জায়গাতে ঘনীভবন ঘটছে, নিম্ন অবস্থানান্তর। আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে এসটি তে হচ্ছে কি কঠিনীভবন, এটাও কিন্তু নিম্ন অবস্থানান্তর ঘটছে। তাহলে এই জায়গায় উষ্ণতাটা কিন্তু স্থির থাকছে। তাহলে এইভাবে কিন্তু আমরা দুটো গ্রাফের মাধ্যমে, একটা আমরা উপরে উঠছি, একতলায় উঠছি, একটা কিন্তু আমরা নিচের দিকে নামছি, সিঁড়ি বেয়ে নামছি, একটা হচ্ছে উঠছি। তাহলে এই দুটো গ্রাফের মাধ্যমে কিন্তু আমরা সহজেই উচ্চ অবস্থানান্তর এবং নিম্ন অবস্থানান্তরটা আলোচনা মনে রাখতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা এই পুরো ব্যাপারটা বইতে খুব ভালোভাবে পড়বে। আমি যতটুকু পড়ালাম ততটুকু তোমরা বইতে পড়বে এবং মন দিয়ে ভিডিওটা দেখবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ক্লাসের দিন অবশ্যই করবে। আর এই রিলেটেড কিছু অঙ্ক তোমাদের বইতে রয়েছে, সেগুলো আমি তোমাদের বইয়ের যে অঙ্কগুলো পরীক্ষার জন্য দরকারি বা যেগুলো ভীষণ আসে সেগুলো আমি তোমাদের সলভ করে দেব। এবং এইটুকু অংশে যতটুকু এমসিকিউ, যতটুকু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলোও আমি তোমাদের সলভ করে দেব। তাহলে তোমরা অবশ্যই ভালো করে জিনিসটা দেখে যা যা তোমাদের প্রশ্ন তোমরা কিন্তু আমাকে ক্লাসের দিন করবে। আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।